উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হলো উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো, তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত, ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদীর পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদীর পানিটা শুকায়া গেল, গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরে, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক, যেমনি হোক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে না পানি তো। কিন্তু এর আর কথা হইলো আপনারা পানির ব্যবস্থা করে, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে, আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশাহ করেন হযরত উমর চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া, গাড়ি দিয়া নেয় না। তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি বানাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে, বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নাম্বার কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত উমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন সাহাবী, কেমন সাহাবী! আমার যুবক ভাইরা, উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমরের চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই। উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল,
আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। উমর চিঠির মধ্যে লেখছে, নীল নদ রে, তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফা